হ্যালো এভরিওয়ান, আমরা আজকে আরেকটা ডেইলি স্টার পত্রিকার খুব গুরুত্বপূর্ণ একটি এডিটোরিয়াল অ্যানালাইসিস করব। আমরা আগে যেভাবে অ্যানালাইসিস করতাম, একটা অ্যানালাইসিস থেকে আমরা ইংলিশের যত ধরনের আমাদের স্কিলের প্রয়োজন সব কিছু এখানে উঠে আসবে। ওকে, এখন আমরা শুরু করি। এখানে যে আজকে অ্যানালাইসিসের মধ্যে প্রথম যে হেডলাইনটা সেটা হচ্ছে গ্রিন ফান্ডস মাস্ট প্রায়োরিটাইজ SMEs। এখানে মাস্ট হচ্ছে একটা মডেল ভার্ব এবং প্রায়োরিটাইজ যেটা বাস্তবায়ন করা, এটা হচ্ছে ভার্ব। সচরাচর শব্দের পরে যদি এসই এবং IZE থাকে, IZE এবং SE থাকলে বুঝে নিতে হবে এটা হচ্ছে ভার্ব। এটা কেন ভার্ব হয়েছে? আমরা প্রায়োরিটি থেকে এই যে এটা নাউন হচ্ছে প্রায়োরিটি, এটা হচ্ছে নাউন। তাহলে নাউন থেকে এটা কেন অ্যাডজেক্টিভ করা হয়েছে? কারণ এখানে মডেল ভার্বের পরে একটা মেইন ভার্ব থাকতে হবে, এই জন্য এটা মেইন ভার্ব হয়েছে। তাহলে এই যে এটা মডেল ভার্বের পরে আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সবসময় ভার্বের B0 অর্থাৎ ভার্বের বেস ফর্ম। এখন এটা ফাইনাইট ভার্ব যদি আমরা পেয়ে যাই, অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্ব, তাহলে অবশ্যই গ্রিন ফান্ডস এটা হচ্ছে যে সাবজেক্ট। আচ্ছা, এবং আরেকটা বিষয় এখানে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে এটা একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে কি বাস্তবায়ন করবে? ক্ষুদ্র মাঝারি শিল্পের সহায়তা। এখানে অর্থাৎ গ্রিন ফান্ডস এই অপিনিয়নটার মধ্যে যে বলা হচ্ছে, এডিটোরিয়ালটার মধ্যে বলা হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য সরকার একটা গ্রিন ফান্ডের ব্যবস্থা করেছে সরকারি অর্থায়নে। এই ফান্ডের কথা বলা হচ্ছে এখানে। তাহলে এই যে এটাকে আমি হোয়াট দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, যদি হোয়াট দ্বারা প্রশ্ন করলে যেটা পাই সেটাকে আমরা অবজেক্ট বলতে পারি। সো এটা হচ্ছে একটা অবজেক্ট। এই ভার্বের পরে যেহেতু অবজেক্টই আছে সেহেতু এটা একটা ট্রান্সিটিভ ভার্ব। আচ্ছা, তাহলে কি বলা হচ্ছে? যে গ্রিন ফান্ডস যেটা গঠন করা হয়েছে সেটা অবশ্যই ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য বাস্তবায়ন করতে হবে, এভাবে বোঝানো হচ্ছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা যদি আমরা দেখি, লেট নো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রাজনৈতিক প্রভাব বা রাজনৈতিক আধিপত্য এগুলোকে না, বিউরোক্রেটিক ব্যারিয়ার্স, এই যে ব্যারিয়ার্স মানে হচ্ছে বাধা, বিউরোক্রেটিক্স মানে হচ্ছে আমলাতান্ত্রিক বাধা। অর্থাৎ সরকারের যারা উচ্চ পর্যায়ে চাকরি করে তাদেরকে বলা হয় বিউরোক্রেটস। বিশেষ করে প্রশাসনিক পর্যায়ে যারা সরকারি চাকরি তাদেরকে বলা হয় বিউরোক্রেট। তাহলে বিউরোক্রেট থেকে ক্রেটিক যেটা নাউন থেকে অ্যাডজেক্টিভ করা হয়েছে। কেন নাউন থেকে অ্যাডজেক্টিভ? কারণ এখানে ভেরিয়ার এটা হচ্ছে একটা নাউন, যেহেতু এটা একটা নাউনের আগে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমলাতান্ত্রিক বাধা, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, আন্ডারমাইন মানে হচ্ছে কোনো কিছুকে কমিয়ে দেওয়া, যেটাকে আমরা যখন কোনো একটা কাজ করতে যাই সেটাকে যখন একদম নিম্নমানের পর্যায়ে আনা হয়, যেটাকে বাধা দেওয়া হয় বা কমিয়ে দেওয়া হয়, এটাকে আমরা আন্ডারমাইন বলতে পারি। আওয়ার গ্রিন ট্রানজিশন। তাহলে আমাদের যে গ্রিন ট্রানজিশন যেটা আছে সেটা রাজনৈতিক প্রভাব এবং আমলাতান্ত্রিক বাধাকে আমরা কমিয়ে বাধাগ্রস্ত না করি এগুলোর মাধ্যমে। অর্থাৎ এখানে যে বলা হচ্ছে যে দুইটা বাধা এই গ্রিন ফান্ডের বাস্তবায়নের ক্ষেত্রে, এই দুইটা বাধাকে আমরা কমিয়ে আনি, এগুলাকে বাধাগ্রস্ত করি যাতে গ্রিন ফান্ডটা বাস্তবায়ন হয়, এভাবে বলা হচ্ছে। আচ্ছা, দেখি এখানে যে আমরা দেখি এই সেন্টেন্সের মধ্যে আন্ডারমাইন হচ্ছে এটা মেইন ভার্ব। যেহেতু এটা মেইন ভার্ব, আন্ডারমাইন হচ্ছে এখানে মেইন ভার্ব, সেহেতু এটা হচ্ছে সাবজেক্ট, এটা ফুলটা হচ্ছে সাবজেক্ট যখন ফুল। এই যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এটা একটা নাউন ফ্রেজ, বিউরোক্রেটিক ব্যারিয়ার্স এটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ একই রকম, সেটাকে আমি অনেকবার বলেছি এটা একটা প্যারালাল স্ট্রাকচার, এবং ফুলটা মিলে এটা একটা আবার নাউন ফ্রেজ হতে পারে কিন্তু। এবং আন্ডারমাইন এটাও একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এটা একটা অবজেক্ট। এবার এটাও অবজেক্ট যেহেতু একাধিক ওয়ার্ড, এটা একটা নাউন ফ্রেজ, কারণ এটা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে আমরা পাচ্ছি। এবং আরেকটা বিষয়, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কোনো একটা সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় বুঝে নিতে হবে সেটা একটা ইম্পারেটিভ। এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্ম। আচ্ছা, আশা করি তোমরা কি হবে আমাদের এডিটোরিয়ালটার মধ্যে কি অ্যানালাইসিস করবে এটা বুঝতে পেরেছো। আমরা একটু বিস্তারিত যাই, আমরা একটু পয়েন্টে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে আমি আলোচনা করার চেষ্টা করব।
তোমরা একটু ভিডিওটি না টেনে বিস্তারিত দেখার চেষ্টা করবে এবং একটু খাতা কলম নিয়ে বসবো। যখন এখানে আমি অনেক ইনফরমেশন দিব, যেগুলো একটু নোট ডাউন করলে তোমাদের জন্য এটা আরও একটু কার্যকর হবে। আচ্ছা, যাই হোক, এরপর আসি আমরা। এটা টাইম বাক্যের শুরুতে আছে। এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বাক্যের শুরুতে যদি কোনো একটি ফ্রেজ থাকে, সেটা দ্বারা যদি সময় বোঝায়, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা মনে করো না যে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে প্রেপোজিশনাল ফ্রেজ, না, প্রেপোজিশন দিয়ে শুরু হলেও যদি সময় বোঝায় সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, যাই হোক, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওয়েন দ্য গভর্নমেন্ট যে আর্জেস ইন্ডাস্ট্রিজ, এখানে যে বলা হচ্ছে যে কোনো কিছু, এখানে আর্জেস মানে হচ্ছে জোর করা বা বাস্তবায়ন করা, কোনো কিছু জোর করে কোনো কিছু মানে বাস্তবায়ন করার চেষ্টা করাকে, সেটাকে বলা হচ্ছে আর্জেস। এটা হচ্ছে দ্য মেইন ভার্ব এবং ভার্বের সিঙ্গুলার ফর্ম। এটা হচ্ছে দ্য ভার্বের সিঙ্গুলার ফর্ম, কারণ ভার্বের শেষে এস বাই যুক্ত হলে সেটা সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? এখানে দ্য গভর্নমেন্ট হচ্ছে দ্য সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে বোঝা যাচ্ছে এই যে হোয়েন, এটা হচ্ছে তো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা হচ্ছে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলতে পারি আমরা। এটা একটা আমি সংক্ষেপে লিখতেছি, সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই যে ক্লজটা, এটাকে বলতে পারি এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, সরকার ইন্ডাস্ট্রিকে কি করেছে? জোর করে দাবি করেছে বা বাস্তবায়ন করেছে বা আহ্বান জানিয়েছে, রিকোয়েস্ট করেছে, অনেকভাবে বলা যাবে, যে শিল্প মানে ইন্ডাস্ট্রিগুলোকে টু গো গ্রিন, তারা যাতে, যেটা গ্রিন এনার্জি কোনটাকে বলি আমরা, যেটা হচ্ছে যে নবায়নযোগ্য শক্তি, যেটার মধ্যে কোনো পরিবেশ দূষণ নেই, এরকম একটা দিকে ধাবিত হওয়ার জন্য সরকার ইন্ডাস্ট্রিগুলোকে আহ্বান করেছে। এই যে টু গো, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। ওকে, এরপরে যেটা বলা হচ্ছে টু গ্রো অ্যান্ড রিডিউস মানে হচ্ছে তো কমান। রিলায়েন্স, এটা রিলাই থেকে রিলায়েন্ট, খেয়াল করো, এটা ভার্ব থেকে নাউন হয়েছে। কারণ কেন নাউন হয়েছে? এটা একটা ট্রানজিটিভ ভার্ব, এটার পর অবশ্যই অবজেক্ট থাকতে হবে। অবজেক্ট সর্বদা নাউন হয়, তাই ভার্ব থেকে এটা নাউন হয়েছে। আর এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, রিলাইয়ের পরে সর্বদা অন হবে। নির্ভরশীলতা কমাতে ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমাইতে সরকার বলেছে তাদেরকে নবায়নযোগ্য শক্তির দিকে ধাবিত হতে সরকার আহ্বান করেছে। আচ্ছা, কমা, তাহলে এতটুকু পর্যন্ত আমরা দেখি যে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ বা এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হলে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। যেহেতু এটা দ্বারা সময় বুঝিয়েছে, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের একটা অংশ। আরেকটা ক্লজ শুরু হচ্ছে, আরেকটা ক্লজ, এটা অবশ্যই মেইন ক্লজ হবে, এটা বুঝে নিতে হবে। কারণ একটা সাবঅর্ডিনেট ক্লজ হলে, দুটা ক্লজ থাকলে আরেকটা ক্লজ নিশ্চিতভাবে এটা একটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রেনার্স মানে হচ্ছে যে উদ্যোক্তা, মানে ক্ষুদ্র, যে এসএমই বলেছি আমি, সেটার পূর্ণরূপ হচ্ছে ক্ষুদ্র এবং মধ্যম উদ্যোক্তারা। তারা ইচ্ছুক ইনভেস্ট, ইনফিনিটিভ আবার, তারা যেটা বিনিয়োগ করতে, ইন রিনিউয়েবল এনার্জি, যাতে তারা বিনিয়োগ করতে উৎসাহিত হয়, ইচ্ছুক হয় নবায়নযোগ্য শক্তির প্রতি, ইন রিনিউয়েবল এনার্জি। আর এই যে আরটা হচ্ছে আমরা কিন্তু ফাইনাইট ভার্ব পেয়ে গিয়েছি, খেয়াল করো। তাহলে এই ক্লজের একদম সাবজেক্ট হচ্ছে যে এখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত হচ্ছে যে সাবজেক্ট, বিশাল একটা সাবজেক্ট। এখানে দেখো, একটা বিষয় মনে রাখবা, আমি এটা একটু মুছে তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই, তাহলে তোমরা বিষয়টা বুঝবা। ইতিমধ্যে হয়েন থেকে সেন্টেন্সটা শুরু হয়েছে, এখানেই শেষ। তাহলে আরেকটা ক্লজ কমা আছে, আরেকটা ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ, প্রথমটা বলেছি অ্যাডভার্বিয়াল ক্লজের পরে সর্বদা কমা হয়, আরেকটা ক্লজ শুরু হচ্ছে। এই ক্লজের এটা হচ্ছে যে আর হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব এবং ট্র্যাফট হচ্ছে যে মেইন ভার্ব। অর্থাৎ এতটুকু পর্যন্ত এটাকে আমরা ফাইনাইট ভার্বে রূপান্তর করতে পারি। আমরা যখন একটা সেন্টেন্সকে বা একটা ক্লজকে যখন বিশ্লেষণ করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে ফাইনাইট ভার্বটা খুঁজে বের করা। যদি ফাইনাইট ভার্ব খুঁজে বের করি, সাবজেক্ট কতটুক, কোন ক্লজে আছে, কোন সেন্টেন্স আছে, এভরিথিং অটোমেটিকলি বের হয়ে যায়। তাহলে দেখো, এই বিশাল এই অংশটাই হচ্ছে যে একটা সাবজেক্ট, এবং সাবজেক্ট যখন একাধিক ওয়ার্ড আছে, সেটাকে আমরা বলতে পারি এটা একটা নাউন ফ্রেজ। দেখো,
তাহলে তোমাদের এখানে একটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটা কৌশল শিখতে পারো। একটা সেন্টেন্সকে তুমি অনেক ছোট সিম্পলে বা অনেক ছোট করে ফেলতে পারো। একাধিক ওয়ার্ডকে একটা সাবজেক্ট আমরা বানাইতে পারি। তাহলে কয়েকটা ক্লজ মিলে কয়েকটা ক্লজকে আমরা একটা ফ্রেজে রূপান্তর করতে পারি। এইভাবে মানে ফ্রেজে রূপান্তর করে যে একটা ওয়ার্ড না রেখে অনেকগুলো ওয়ার্ড রেখে আমরা একটা ফ্রেজকে সাবজেক্ট বানাইতে পারি। দেখো, আচ্ছা এখন দেখি আর বিন ট্র্যাপড, যেটা আটকে আছে। এন্ডলেস, ডিলেস, যেটা একদম বিরামহীন বিলম্ব, যেটা পেপার ওয়ার্ক বিভিন্ন কাগজে গতিয়ে আটকে আছে। এরপরে হচ্ছে যে সাইলেন্স ফ্রম ব্যাংকস, এবং ব্যাংকগুলোর নীরবতা। অর্থাৎ সরকার যে এখানে যেটা বলা হচ্ছে, আমরা যদি ফুল ট্রান্সলেট করি, এখানে যে বলা হচ্ছে সরকার যে গ্রিন এনার্জির জন্য যে ফান্ডটা, যাতে ফসিল ফুয়েলের প্রতি তাদের নির্ভরশীলতা কমা যায়, সেটার জন্য যে ফান্ড ঘোষণা করেছে সেটা কিন্তু বড় ধরনের কিন্তু আটকে আছে বিরামহীন বিলম্ব এবং বিভিন্ন মানে কাগজে এখানে কাগজ মানে হচ্ছে যে তাদের অনেকগুলো ডকুমেন্টসের জাহির করা, এই সমস্ত আনুষ্ঠানিকতার জন্য, মানে অহেতুক আনুষ্ঠানিকতা এবং ব্যাংকগুলোর নিরাপত্তার কারণে কিন্তু আটকে আছে। আচ্ছা, এই সেন্টেন্সটা আমরা যদি দেখি, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তোমরা বুঝতে পেরেছো, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা মেইন ক্লজ। এখানে আমরা কয়েকটা ফিগার অফ স্পিচ পাচ্ছি। এই যে কথা এন্ডলেস ডিলেস, মানে বিরামহীন বিলম্ব, একদম অতিমাত্রায় বলেছে। তাহলে এটাকে আমরা একটা বলতে পারি, সেটা হচ্ছে হাইপারবোল। অর্থাৎ সাহিত্যের এটাকে আমরা একটা হাইপারবোল বলতে পারি। হাইপারবোল মানে কি, কোন একটা কথাকে যখন অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় হাইপারবোল, অতিরিক্ত মাত্রায় বলা হচ্ছে। আবার এখানে আরেকটা কথা বলা হচ্ছে, যেটা যেমন এখানে পেপার ওয়ার্ক, এই যে মানে মানুষের কাজে থাকে, এই যে পেপার ওয়ার্ক বলতে মানুষের কাজকে একদম যেটা ধীরগতি সম্পন্ন এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ যখন একটা ক্ষুদ্র মাঝারি শিল্পের উদ্যোক্তারা যখন লোন নিতে যায়, তাদেরকে অনেকগুলা কিন্তু কাগজ ডকুমেন্ট জাহির করতে হবে, এভাবে বলা হয়। তাহলে পেপার ওয়ার্কের সাথে মানুষের ধীরগতিকে এখানে উল্লেখ করেছে, এই জন্য এটা একটা ম্যাটাফোর বলতে পারো, এটা একটা ম্যাটাফোর। দেখো, আচ্ছা এরপরে তাহলে কি আমরা দা টাকা 10,000 crore, প্রায় 10,000 কোটি টাকা, গ্রিন ট্রান্সফরমেশন, ট্রান্সফার থেকে ট্রান্সফরমেশন, ভার্ব থেকে নাউন, এখানে যেটা ফান্ড, এই যে জিটিএফ, এটা একটা ফান্ড গঠন করেছে সরকার, এটাকে বলা হচ্ছে ওয়াজ ক্রিয়েটেড ফর, এখানে একটা ফেসিভ সেন্টেন্স, যেটা সৃষ্টি করা হয়েছিল কাদের মাধ্যমে, সরকারের মাধ্যমে। তো যারা করেছে তারা সাবজেক্ট নাই, যেটি করেছে সেটাই সাবজেক্ট, বস্তুটাকে সাবজেক্ট, অবজেক্টকে, তখন এটা ফেসিভ। ঠিক আমরা প্রথমে আমি বলে গিয়েছি, এটাও কিন্তু একটা ফেসিভ। এই যে এই অংশটা, এই যে এই কাজটা, যে সরকারের যে মানে উদ্যোগ, এই কাজটাকে কিন্তু আটকে দেওয়া হয়েছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফেসিভ সেন্টেন্স। কারা আটকে দিয়েছে এটা নাই, যেটি আটকে দেওয়া আছে সেটাই আছে, এটাও একটা ফেসিভ ছিল। আচ্ছা, সৃষ্টি করা হয়েছিল টু সাপোর্ট, যাতে সাপোর্ট দেওয়া যায় সাস ইনিশিয়েটিভস, এই সমস্ত পদক্ষেপগুলোতে। ইয়াট, তবু, এটা একটা অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয়েছে এখন। ফর মেনি, অ্যাজ এমইএস, অনেকগুলা ক্ষুদ্র মাঝারি শিল্প, দ্য ফান্ড, ইয়েট দ্য ফান্ড এক্সিস্ট, অনেকগুলোর জন্য দ্য ফান্ড এক্সিস্ট, এই ফান্ডটা এখনো পর্যন্ত বিদ্যমান আছে, অনলি অন পেপার, কাগজের মধ্যে কিন্তু বিদ্যমান আছে, বাস্তবতাটা কিন্তু অন্যতম। অর্থাৎ সরকার যদিও সৃষ্টি করেছে, কথাটা এখানে দেখো, সরকার যদিও সৃষ্টি করেছে, তারপরেও বলা হচ্ছে যে কিন্তু এগুলো হচ্ছে যে কাগজে কলমে, বাস্তবতা হচ্ছে যে ভিন্ন। আমরা যদি এটাকে স্মার্ট ট্রান্সলেশন যদি করতে চাই, তবে এখানে আমি একটা কথা, সরি ভুল বলেছি, ইয়েট আমি বলেছি অ্যাডভার্ব না, এখানে এটা একটা মেইন ক্লজ এবং এখানে আরেকটা মেইন ক্লজ পাচ্ছি। তাহলে যেহেতু দুইটা মেইন ক্লজ, অবশ্যই একটা কনজাংশন থাকতে হবে। ইয়েট এখানে হচ্ছে যে কোঅর্ডিনেটিং কনজাংশন যদি বাক্যের সবসময় দুটা মেইন ক্লজকে যুক্ত করে, এই জন্য এটা একটা আমরা বলতে পারি এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, এখানে যে আরেকটা আমরা বিষয় জানতে পারি, সেটা হচ্ছে যে বিষয়টা এই ইয়েট আমি কেন প্রথমে অ্যাডভার্ব বলেছি, আমি খেয়াল করে নিই যে পরবর্তীতে একটা ক্লজ আছে। ইয়েট যখন কোনো একটা বাক্যে শুরুতে হয়, শুধু একটা মাত্র বাক্য, কোনো ক্লজকে যুক্ত করবে না, তখন কিন্তু ইয়েট হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা একটা কন্ট্রাস্ট বোঝায়। তবু
কিন্তু ইয়েট এখন দুইটা মেইন ক্লজকে যুক্ত করছে বিধে এখন কিন্তু কনজাংশন। আচ্ছা, এরপর আসি, while financing mechanism are in place and banks are enrolled, loan disbursement remains sluggish with large portions of the fund untouched. খুব অসাধারণ একটা সেন্টেন্স লিখেছে, খেয়াল করো। এখানে while এখানে কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন, কারণ এখানে একটা ক্লজ আছে ফাইন্যান্সিং মেকানিজম, যে অর্থায়নের যে যতগুলা কিন্তু মেকানিজম আছে, বিষয় আছে, প্রক্রিয়া আছে, এখানে মেকানিজম মানে যন্ত্রণা, প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। তাহলে এখানে একটা আমরা কথা বলতে পারি, এটা হচ্ছে একটা মিথনমি। মিথনেমি কিভাবে কেন বলেছি? কারণ এখানে মেকানিজম বলতে যন্ত্রপাতিকে বুঝিয়ে না, মেকানিজমের মাধ্যমে প্রক্রিয়াকে বুঝিয়েছে, অর্থাৎ একটা শব্দের প্রতি আরেকটা শব্দ বোঝানো, আরেকটা অর্থ প্রকাশ করেছে। এটা হচ্ছে দেখি মেথনমি। তাহলে মেথনমি মানে আমরা কি বুঝবো? যখন একটি শব্দের মাধ্যমে অন্য আরেকটা কিছুকে নির্দেশ করবে সেটাকে আমরা বলবো মিথনমি। আচ্ছা, তাহলে এখানে ফাইন্যান্সিংয়ের যে প্রক্রিয়া আর ইন প্লেস, যেটা করা হয়েছে, এবং অ্যান্ড ব্যাংকস আর এনরোলড, এখানে ব্যাংকও কিন্তু কি করা হয়েছে, তালিকাবদ্ধ করা হয়েছে, প্যাসিভ সেন্টেন্স। অ্যান্ড লোন ডিসবার্সমেন্ট, ডিসবার্স থেকে ডিসবার্সমেন্ট এতটুকু পর্যন্ত ভার্ব ম্যান যুক্ত করে এটাকে নাউনে রূপান্তর করা হয়েছে। ডিসবার্স মানে হচ্ছে তো বন্টন, যেটাকে আমরা বলতে পারি ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে তো বন্টন। তবে এখানে একটা কথা আছে, আমরা যখন মানে সচরাচর কোনো কিছুকে যখন অনেকের মধ্যে বন্টন করি সেটাকে আমরা ডিস্ট্রিবিউশন বলতে পারি, বা ডিস্ট্রিবিউট থেকে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ভার্ব থেকে নাউন। এখানেও ডিসবার্স থেকে ডিসবার্সমেন্ট, কিন্তু এটা বলা যাবে না এখানে ডিস্ট্রিবিউশন, যদি আমি সিনোনিম বলেছি। কারণ ডিসবার্স মানে হচ্ছে তো কোনো যখন লোনকে, অর্থকে, টাকাকে যখন বন্টন করবে লোন হিসেবে সেটাকে বলা হয় ডিসবার্সমেন্ট, এখানে ডিস্ট্রিবিউশন বলা যাবে না। আচ্ছা, রিমেইনস, এটা একটা লিঙ্ক ইন ভার্ব, লিঙ্ক ইন ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয় স্লাগিশ। স্লাগিশ মানে যেটা অলস বলতে পারি, তবে এখানে অলস বোঝাবে না। স্লাগিশ মানে এখানে মানে যেটা হস্তবীর, যেটা একদম গতিহীন হয়ে গিয়েছে। তাহলে লোনের যে বন্টন সেটাও কিন্তু গতিহীন হয়ে গিয়েছে। উইথ লার্জ পোর্শনস, বিশাল যে একটা অংশ অফ দ্য ফান্ড, যে ফান্ডের যে 10,000 কোটি টাকার যে একটা ফান্ড করেছিল এটার বিশাল একটা অংশ আনটাচ, যেটা হচ্ছে যে স্পর্শের বাইরে চলে গিয়েছে, যেটা একদম স্পর্শ করা যাচ্ছে না, এখানে যেটা বলা হচ্ছে। আচ্ছা, এখানে যদি আমরা দেখি যে বিষয়টা, এই যে আনটাচ এটা হচ্ছে একটা ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়েছে। আবার এখানে স্লাগিশ, এই যে এটা প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, এখন বলতে পারে এটা কোন ফ্রেজ। এটা যদি বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ, একদম ভুল হবে। কেন ভুল হবে? কারণ এই যে এই অংশটার উত্তর হচ্ছে যে, এখানে আমি যদি উত্তর করি হয় দ্বারা পাওয়া যাবে, কিভাবে দেখো তো। আচ্ছা, এখানে যে লোন বন্টনের যে এটা স্থবির হয়ে গিয়েছে কেন? কারণ এটা হচ্ছে ফান্ডের বিশাল একটা অংশ হচ্ছে যেটা অস্পর্শক, যেটা স্পর্শ করা যাচ্ছে না। ওয়াই দ্বারা প্রশ্ন করা হচ্ছে বিদায়, এই জন্য এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যদি এখানে প্রেপোজিশন দিয়ে শুরু করেছে। এটা ফার্স্ট ভিডিওতে আমি এতটুকু আপলোড করব। এখানে পরবর্তী মানে এটার পরবর্তী অংশটা কিন্তু আমি সেকেন্ড ভিডিওতে আপলোড করব, তোমরা সেকেন্ড ভিডিওটা একটু দেখে নিবা।